Hello everybody, I hope you are all well. Today we will discuss about an auto bad side paragraph. তো আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটির মাধ্যমে তোমরা একটি মাত্র প্যারাগ্রাফ মুখস্থ করলেই তোমরা কিন্তু এরকম অনেক প্রায় শতাধিক প্যারাগ্রাফ তোমরা ইজিলি লিখতে পারবে। তো এই ভিডিওটি তাদের জন্য খুবই উপকারী যারা হচ্ছে খুবই অলস প্রকৃতির স্টুডেন্ট, অর্থাৎ যারা পড়াশোনা কম করতে চাও বাট পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে চাও, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আজকের এই প্যারাগ্রাফটি। তো এর পাশাপাশি আমি বলে রাখতেছি অনেক ভালো স্টুডেন্ট যারা কিন্তু অনেক কিছুই মুখস্থ করে যায় বাট অনেক সময় পরীক্ষায় একটু অন্য টাইপের হচ্ছে প্যারাগ্রাফ চলে আসলেই কিন্তু সে কিন্তু হ্যান্ডেল করতে পারে না যে আসলে কিভাবে লিখলে আমি একটা মোটামুটি এভারেজে মার্কস পেতে পারি। তো এই প্যারাগ্রাফে মূলত হচ্ছে 10 মার্কস থাকে। তো আমরা আজকে এমনভাবে একটি প্যারাগ্রাফ শিখব যার মাধ্যমে আমরা ইজিলি যে কোনো প্যারাগ্রাফ আসলেই ন্যূনতম 7 থেকে 8 মার্কস ক্যারি করতে পারি, এবং যেটা হচ্ছে আমাদের এ প্লাস নিয়ে আসতে অনেক হেল্পফুল হবে। অনেক সময় মুখস্থ নির্ভর করে গিয়ে আমরা কিন্তু হচ্ছে একটা আনকমন প্যারাগ্রাফ চলে আসলে আমরা কিন্তু দিশাহারা হয়ে পড়ি। তো এই সমস্যার সমাধানে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে আলোচনা করব সেটা কিন্তু তোমাদের জন্য খুবই ইফেক্টিভ। তো এই ভিডিওটি মূলত হচ্ছে যারা আম মূলত 6 থেকে শুরু করে হচ্ছে এইচএসসি পর্যন্ত যেকোনো স্টুডেন্টদের জন্যই প্রযোজ্য। তো বিশেষ করে যারা হচ্ছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা কিন্তু মুখস্থ করার পাশাপাশি এরকম অনেক ব্যাড সাইড, গুড সাইড, বোথ সাইড এরকম কিছু প্যারাগ্রাফের শর্টকাট নমুনা আমরা কিন্তু ফলো করতাম। যে কারণে হচ্ছে আমাদের যেকোনো টাইপের হচ্ছে প্যারাগ্রাফ আসলে আমরা কিন্তু ইজিলি সেটা আনকমন হোক, কমন হোক, আমরা কিন্তু ইজিলি সেটাকে ওভারকাম করতে পারতাম, এবং আমরা কিন্তু মোটামুটি হচ্ছে প্যারাগ্রাফ থেকে একটা মার্কস ক্যারি করতে পারতাম। তো এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা, আবারও আমি বলে রাখতেছি, যারা হচ্ছে একটু পড়াশোনা কম করতে চাও বা পড়েও হচ্ছে মনে রাখতে পারো না। অনেক সময় একাধিক প্যারাগ্রাফ থাকে, অনেক প্যারাগ্রাফ যেমন লোডশেডিং, হচ্ছে ট্রাফিক জ্যাম, এরকম অনেক প্যারাগ্রাফ, অনেক কম্পোজিশন হচ্ছে হাজারো এরকম জিনিস থেকে অনেক কিছু মুখস্থ রাখা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো আজকে আমরা একটি মাত্র প্যারাগ্রাফের মাধ্যমেই সবকিছু আজকে ওকে করে দিব। তো চলো শুরু করা যাক আজকের কনটেন্টে কী আছে। একের পর এক আমরা দেখব, এবং এই ভিডিওটি তোমরা যদি খুব মনোযোগ সহকারে দেখো এবং এটা যদি বারবার প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো বা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটি। তো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বেটার ফর ইউর বেটারমেন্ট। তো এখন শুরু করা যাক আসলে আমরা আজকে কোন ব্যাড সাইডের প্যারাগ্রাফগুলো দেখব। তো মোটামুটি আমরা অনেকগুলো প্যারাগ্রাফ লিখে রাখছি, তার মধ্যে 1 নম্বরে যেটা রাখছি সেটা হচ্ছে এইডস। তো আশা করছি অনেকেই জানো যে এইডস হচ্ছে একটা রোগ। তো এটা নিয়ে আমি বেশি বিস্তারিত আলোচনা করব না, জাস্ট হচ্ছে নামগুলো আজকে বলে দিচ্ছি আমি। এটা হচ্ছে এইডস 1 নম্বর রাখছি। 2 নম্বর হচ্ছে অ্যাসিড ট্রেইন। এটা হচ্ছে বর্তমানে আমাদের সমাজে কিন্তু অনেক সময়ই এই ঘটনা ঘটে থাকে, বিশেষ করে যারা হচ্ছে নারী সমাজ আছে, অর্থাৎ যারা আহ, মেয়ে আছে তাদের ওপর কিন্তু এই অ্যাসিড ট্রেইনটা খুবই একটা ভয়ানক আহ, উম, মানে ঘটনা ঘটে থাকে। তো তারপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এয়ার পলিউশন। তো আমরা জানি যে আমাদের চারদিকে কলকারখানা, অনেক ইন্ডাস্ট্রিজ আছে যেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের চতুর্দিকে এয়ার পলিউশন হয়ে থাকে এবং অনেক সমস্যা হয়ে থাকে, যেমন শ্বাসকষ্ট, তারপরে হচ্ছে হাঁপানি, তারপরে এরকম অনেক বায়ু দূষণ জনিত কিন্তু রোগ হয়ে থাকে। তো এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটি ব্যাড সাইড প্যারাগ্রাফ। তারপরে যেটা আমি দেখতে পাচ্ছি 4 নম্বরে আর্সেনিক পলিউশন। তো আমরা জানি আর্সেনিক হচ্ছে কিন্তু আমাদের মূলত পানির মাধ্যমে সেটা ছড়ায়। আমরা ভূগর্ভস্থ পানি কিন্তু পান করে থাকি, এই পানির মাধ্যমে কিন্তু মূলত আর্সেনিকটা আমাদের আহ, মানে ছড়ায় আর কি। তারপরে 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কারাপশন। তো কারাপশন মানে তোমরা আই থিঙ্ক তোমরা সবাই জানো যে কারাপশন মানে হচ্ছে দুর্নীতি। তো আমাদের বাংলাদেশে কিন্তু চতুর্দিকে দুর্নীতি। তো এই জন্য কিন্তু এই প্যারাগ্রাফটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। অ্যান্ড নাম্বার 6 হচ্ছে কারাপশন ইন বাংলাদেশ। তো এই কারাপশন, বাংলাদেশ কিন্তু দুর্নীতির শীর্ষে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ
তো 7 নম্বরে হচ্ছে ডেঞ্জার অফ স্মোকিং। বর্তমান যুব সমাজের জন্য স্মোকিং কিন্তু খুবই একটি ভয়ানক অবস্থা, যেটার মাধ্যমে তোমরা জানো যে স্মোকিং কজেস ক্যান্সার, স্মোকিং কজেস মেনি আদার ডিজিজ। তো মানে আমাদের যুব সমাজ কিন্তু এই স্মোকিংয়ে কিন্তু আহ, আসক্ত, একেবারে অ্যাডিক্টেড। আমরা এই জন্যই এটাকে বলে থাকি যে চেইন স্মোকার। তারা কিন্তু আহ, একবার শুরু করলে আর এটাকে ছাড়তে পারে না, তারা কিন্তু চলতেই থাকে। তো তারপরে আমরা এখন 8 নম্বরে দেখতে পাচ্তেছি ড্রাগ অ্যাডিকশন। স্মোকিংয়ের মতনই কিন্তু হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। তোমরা জানো ড্রাগ মানে যে কোনো ধরনের মাদকদ্রব্য, এটাকে আমরা আসলে বলি ড্রাগ অ্যাডিকশন। এই মাদকদ্রব্যের প্রতি আকর্ষণ বা আসক্ত হওয়াকেই হচ্ছে আমরা বলি ড্রাগ অ্যাডিকশন। এটা কিন্তু বর্তমান সমাজে খুবই একটি আহ, জনপ্রিয়। এটাকে আমি কেন জনপ্রিয় একটা আসক্তি বললাম, কারণ এমন কোনো ছেলে মেয়ে নাই যারা কিন্তু অ্যাডিক্টেড না। তো আশা করছি তোমরা কখনোই এসব ড্রাগের দিকে মনোযোগী হবে না। তো এরপরে আসো কোশ্চেন নাম্বার 9, এটা হচ্ছে ডিফরেস্টেশন, দ্যাটস মিন বন উজাড়িকরণ। তো আজকে আমরা চারপাশে দেখতে পাচ্ছি যে হচ্ছে গাছপালা কেটে একেবারে সাবার করে দেওয়া হচ্ছে, যার কারণে আমাদের হচ্ছে এনভায়রনমেন্টাল যে টেম্পারেচার এটা কিন্তু রেজ করে যাচ্ছে। তারপরে হচ্ছে যে সি লেভেল আছে, যেমন সামুদ্রিক যে গড় উচ্চতা, এটা কিন্তু 2 থেকে 3 মিটার বেড়ে যাচ্ছে। এর কারণে হচ্ছে আমাদের যে নিম্ন দেশগুলো আছে এগুলো কিন্তু ডুবে যাওয়ার একটা প্রবল আশঙ্কা রয়েছে। অ্যান্ড আমরা এখন আসতেছি 10 নাম্বার, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইফটিজিং। ইফটিজিং তোমরা কিন্তু জানো যে হচ্ছে মূলত ইফটিজিং বলতেই কিন্তু আমরা বুঝতেছি যে নারীদেরকে উত্ত্যক্ত করা। এই উত্ত্যক্ত করাটাকেই বলা হচ্ছে ইফটিজিং। তো আশা করছি আমরা যারা শিক্ষিত সমাজ আছি আমরা অবশ্যই ইফটিজিংয়ের মতো একটা খারাপ কাজে ধাবিত হব না, এবং ইফটিজিং প্রতিরোধে আমরা অবশ্যই কাজ করে যাব। অ্যান্ড নাম্বার 11, এটা হচ্ছে ট্রাফিক জ্যাম। বর্তমানে আমাদের হচ্ছে বাংলাদেশে রোড ন্যারো হওয়ার কারণে হচ্ছে, এবং যানবাহন এবং জনসংখ্যার আধিক্য হওয়ার কারণে কিন্তু আমাদের প্রতিনিয়তই হচ্ছে ট্রাফিক জ্যাম হয়ে থাকে। যে কারণে আমরা অনেক কিন্তু, ধরো একটা রোগী মুমূর্ষু রোগী, তাকে কিন্তু আমাদের মেডিকেলে নিয়ে যেতে হবে, বাট ট্রাফিক জ্যামের কারণে কিন্তু আমরা নিয়ে যেতে পারতেছি না। এক্ষেত্রে কিন্তু হচ্ছে রোগীটার জীবনে কিন্তু একটা ভয়াবহ একটা আহ, মানে পরিণতি আসতে পারে। সো ট্রাফিক জ্যাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ ফর এনি কম্পিটিটিভ এক্সামিনেশন লাইক এসএসসি অ্যান্ড এইচএসসি। তো এরপরে যেটা হচ্ছে 12 নম্বর, এটা আসতেছে ওয়াটার পলিউশন। এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ব্যাড সাইডের। তো ওয়াটার পলিউশন কিন্তু প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। যেন আমি বললাম যে ইন্ডাস্ট্রিয়াল গার্বেজ, অর্থাৎ আমাদের যে কলকারখানা কর্তৃক আহ, আহ, মানে যেগুলো হচ্ছে ময়লা আবর্জনা হয়, এগুলো কিন্তু ডিরেক্ট নদীতে ফেলানো হয়, বা আমাদের চারপাশে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করার কারণেই কিন্তু ওয়াটার পলিউশন হয়। এবং এবার আসো যে টেনশন বা ফ্রাস্ট্রেশন, এটাও কিন্তু একটা হচ্ছে ব্যাড সাইড প্যারাগ্রাফ। লাইক অনেকেই কিন্তু দুশ্চিন্তায় নিমগ্ন থাকে, বা ফ্রাস্ট্রেশন মানে হতাশামগ্ন। এরকম যারা আমরা স্টুডেন্ট আছি আমাদের অবশ্যই এসব টেনশন বা হতাশায় কোনো ভোগা যাবে না, আমাদের অবশ্যই উৎফুল্ল থাকতে হবে। তো এই কথাগুলো বলে নেওয়ার কারণ হচ্ছে এই তোমাদের বেসিক মানে থিমগুলো তোমাদের বোঝাই দেওয়া, এরপরে আমরা খুব সহজেই বিষয়টি দেখতে পারবো আর কি। তো এরপরে আমরা হচ্ছে পরের পেজে যাই, দেখি কি আছে। তো এরপরে আমরা 14 নম্বরে দেখতে পাচ্তেছি যে এনভায়রনমেন্ট পলিউশন, যেটাকে আমরা বলি পরিবেশ দূষণ। তো চারদিকে আমাদের সমাজে কিন্তু পরিবেশ দূষণটা খুবই অতিমাত্রায় চলে গেছে, যার কারণে হচ্ছে আমাদের নানা রকম অসুখ বিসুখ, ডিজাস্টার্স, যেমন প্রাকৃতিক দুর্যোগ, এগুলো কিন্তু ঘটতেছে। তারপরে 15 নম্বরে আসো হচ্ছে হরতাল ডে। এটি কিন্তু একটি খুবই বাজে সময়, যেখানে কিন্তু অনেক সময় রোড বন্ধ করে দেওয়া হয়, যার কারণে অনেক ভোগান্তির মধ্যে কিন্তু দিন পার করতে হয়। সবচেয়ে যেটা ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে লোডশেডিং। লোডশেডিং হচ্ছে এমন একটা অবস্থা যেখানে বারবার কিন্তু বিদ্যুতে যাওয়া আসা করে, যেখানে আমরা হচ্ছে ঠিকমতো স্টুডেন্ট লেখাপড়া করতে পারে না, ইন্ডাস্ট্রিতে ঠিকমতো কাজ চলে না, বা একটা মুমূর্ষু রোগী সে কিন্তু অপারেশন থিয়েটারে দেখা গেল যে লোডশেডিং হয়ে গেল, তার অপারেশনে কিন্তু ব্যাঘাত ঘটে যায়। সেই কারণে খুবই একটি ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, এটাকে আমি 3 স্টার দেব।
তো এরপরে আমি কোনগুলো ভেরি ইম্পর্টেন্ট এগুলোতে আমি স্টার দিয়ে দেখাবো। এরপরে হচ্ছে এই যে পলি ব্যাগ, আমরা যারা পলিথিনের ব্যাগ ইউজ করি এটা কিন্তু মাটিতে পচে না এবং এটা হচ্ছে মাটি দূষণ ঘটায় আর কি। এরপরে হচ্ছে নাম্বার 18 পপুলেশন গ্রোথ অফ বাংলাদেশ। এটা ব্যাং বলতে হচ্ছে বাংলাদেশ আর কি। তো আমাদের দেশে কিন্তু খুবই অতিমাত্রায় মানে হচ্ছে জনসংখ্যা বাড়তেছে, এটা কিন্তু একটা খুবই খারাপ দিক। এরপরে হচ্ছে নাম্বার 19 পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ। আমাদের বাংলাদেশের জনসংখ্যা নিয়ে কিন্তু অনেক সমস্যা রয়েছে, এটা কিন্তু তোমাদের পড়তে হবে। তো এগুলো কিন্তু লেস ইম্পর্টেন্ট এবং সবচেয়ে যেটা ভেরি ইম্পর্টেন্ট নাম্বার 20 রোড অ্যাক্সিডেন্ট। তো আমি আগেই বললাম যে আমাদের ট্রাফিক জ্যাম ঘটে রোড ন্যারো হওয়ার কারণে, জনসংখ্যা বেশি হওয়ার কারণে, যানবাহন বেশি চলে, ভেহিকেল মানে বেশি চলার কারণে কিন্তু রোড অ্যাক্সিডেন্ট হয় এবং হচ্ছে অনেক ড্রাইভার সঠিক নিয়মকানুন না মেনেই কিন্তু গাড়ি চালায়, যে কারণে রোড সাইডিং হয়ে থাকে। এর নাম্বার হচ্ছে 21 সাউন্ড পলিউশন। আমরা জানি যে অনেকেই উচ্চ স্বরে বক্স, মাইক, অ্যাম্বুলেন্স এর হর্ন, গাড়ির হর্ন বাজায়, যার কারণে সাউন্ড পলিউশন ঘটে অর্থাৎ শব্দ দূষণ। অ্যান্ড নাম্বার 22 সয়েল পলিউশন। সয়েল পলিউশন মানে হচ্ছে মাটি দূষণ। তো আমি জানি যে পানি দূষণ, পরিবেশ দূষণ এগুলোর কারণে কিন্তু মাটি দূষণ হয়ে থাকে। অ্যান্ড নাম্বার 23 টেরোরিজম। টেরোরিজম মানে কি? সন্ত্রাসবাদ, অর্থাৎ যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকে সেটাই হচ্ছে কিন্তু টেরোরিজম। সো টেরোরিজমটা কিন্তু একটু আমাদের সমাজের জন্য খুবই একটি খারাপ দিক আর কি। এরপরে আসতেছে যে প্রাইস হাইক, অর্থাৎ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটাই হচ্ছে প্রাইস হাইক। অ্যান্ড দ্য নাম্বার 25 ড্রোভারি সিস্টেম, যেটা আমাদের সমাজে খুবই ভয়াবহ একটা রূপ ধারণ করেছে, যে যৌতুক প্রথা, যে যৌতুক না দিলে বিয়ে হবে না বা যৌতুক না পাওয়ার কারণে কিন্তু হচ্ছে অনেক পাত্রীপক্ষকে কিন্তু নানা রকম নির্যাতনের শিকার হতে হয়। এরপরে সবচেয়ে যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। তো গ্রিন হাউস বলতে কি বোঝায় আসলে, এটা একটু তোমাদের আমি বোঝাই দিই যে গ্রিন হাউসটা হলো এমন একটা পদ্ধতি যেখানে হচ্ছে কাচের ঘর, এখানে আলো আসতে পারে বাট এখানে আলো এসে এটাকে উত্তপ্ত করে, বাট এখান থেকে তাপ বিকিরণ হয়ে চলে যেতে পারে না, ফলে ওই কাচের ঘরটি কি উত্তপ্ত থেকে যায়, এটাই হচ্ছে গ্রিন হাউস। এবং এর যে ইফেক্ট আমাদের পৃথিবীতে পড়ে, লাইক আমাদের পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এরকম গ্যাসগুলো বেড়ে যাওয়ার কারণে হচ্ছে পৃথিবীটা গ্রিন হাউসের মতো হয়ে যায়। অর্থাৎ আমাদের এখানে পৃথিবীতে তাপ আসে বাট এখান থেকে তাপ চলে যেতে পারে না, এই কারণে কিন্তু আমাদের দেশে বা পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধি পায়, এটাই হচ্ছে কিন্তু গ্রিন হাউস ইফেক্ট। তো এখন আমরা দেখব আসলে এই এত মানে 1 থেকে 26টি প্যারাগ্রাফ বা এরকম হাজারো হচ্ছে ব্যাড সাইড প্যারাগ্রাফ আমরা খুব সহজেই একটি মাত্র প্যারাগ্রাফের মাধ্যমে লিখতে পারবো। তো এটা একটু আমরা ডিসকাস করি। তো এখানে দেওয়া আছে এই যে এনপি, তোমরা এই জায়গাটাতে যে প্রবলেমটা আসবে জাস্ট সেখানে তোমরা ওই প্যারাগ্রাফটা বসাই দিবা, ওই নামটা বসাই দিবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। যেখানে যেখানে এনপি দেওয়া আছে এখানেই ওই প্রবলেমটি তোমরা তুলে ধরবা আর কি, তাহলে কিন্তু হয়ে গেলো। দেখো আমি দাগাই দিচ্ছি, এই জায়গাগুলোতে হচ্ছে যে প্যারাগ্রাফটি বা যে নাম দিয়ে হচ্ছে সমস্যার সমাধানের প্যারাগ্রাফটা আসবে, এখানে তোমরা এই নামটা বসাই দিলে কিন্তু কাজ শেষ। তো এরপরে তোমাদের আমি একবার বোঝাই দিব। তো আগে দাগাই নিচ্ছি যে যেখানে যেখানে আমাদের নামটা দেওয়া লাগবে এগুলা তোমরা দিয়ে নেবে, তাহলে কিন্তু হয়ে গেল। দেখো কি বলা আছে, ধরো আসছে লোডশেডিং। তো এই এনপি এর জায়গায় তুমি কি বসাবা? লোডশেডিং। তাহলে কি? লোডশেডিং ইজ এ ডেঞ্জারাস থিং ফর আওয়ার হিউম্যান বিং, উই ক্যান নট লিড এ পিসফুল অ্যান্ড ন্যাচারাল লাইফ ফর দিস প্রবলেম। অলমোস্ট এভরি ডে উই সি দ্য নিউজ অফ লোডশেডিং ইন ইন দ্য নিউজ পেপার্স। তো লাইক এভাবে কিন্তু তোমরা দেখো, আর আমি দেখাচ্ছি না, তোমরা এভাবে কিন্তু পড়ে নিয়ে এটা সুন্দর করে আমি দেওয়া আছে এখানে সুন্দর করে তোমরা দেখে নিয়ে অথবা মুখস্থ করে এটা সুন্দরভাবে এভাবে লিখবে, তাহলে কিন্তু তোমরা ইজিলি 10-এর মধ্যে 7 থেকে 8 কিন্তু পেয়ে যাবে। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে।